আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বায়োলজি 8 এর আরো একটি নতুন ভিডিওতে। গত ক্লাসে আমরা বোটানি ৭ম অধ্যায়ের পাতা এবং কাণ্ড টপিকটা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এ অধ্যায়েরই খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকটা অনেকে বোঝো না। সেটা হচ্ছে পুষ্পমঞ্জরি বা পুষ্পবিন্যাস। এটা নিয়ে অনেকেরই ঝামেলা আছে। তো পুরা ভিডিওতে আমি এই টপিকটা একদম A to Z ক্লিয়ার করার চেষ্টা করব। সো আসো আমরা শুরু করি। ফার্স্টেই আমাদের বুঝতে হবে পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি আসলে কি? নামটাই যদি একটু খেয়াল করে দেখো, নামের শুরুতে আছে পুষ্প এবং নামের শেষ অংশে আছে বিন্যাস। অর্থাৎ পুষ্পের যে বিন্যাস সেটাকে বলা হচ্ছে পুষ্পবিন্যাস। তো সংজ্ঞাটা কিভাবে লিখবা দেখো, মঞ্জরি দণ্ডে পুষ্প বা পুষ্পসমূহের যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে সেটা হচ্ছে পুষ্পবিন্যাস। আচ্ছা, তাহলে মঞ্জরি দণ্ডে পুষ্পগুলা যে পদ্ধতিতে বিন্যস্ত থাকে সেটাই পুষ্পবিন্যাস। খুবই সিম্পল। অনেক জায়গাতে এই সংজ্ঞাটা অনেক বড় করে দেয়া আছে। তো সিম্পল ভাবে লিখবা, তাইলেই ফুল নাম্বার পাবা। তো তোমাকে ফার্স্টেই বুঝতে হবে এই মঞ্জরি দণ্ড বিষয়টা আবার কি। তো মঞ্জরি দণ্ড হচ্ছে মঞ্জরি দণ্ডটা কি ভাইয়া? মঞ্জরি দণ্ড হচ্ছে একদম সংক্ষেপে বললে যেখানে ফুল থাকে সেটা হচ্ছে মঞ্জরি দণ্ড, বা যে দণ্ডে ফুল থাকে। তাহলে মঞ্জরি দণ্ড কি? যে শাখায় যে যে শাখায় শাখায় ফুল বা পুষ্প পুষ্প বিন্যস্ত থাকে বিন্যস্ত থাকে তাকে বলা হয় মঞ্জরি দণ্ড। তাহলে তাহলে এইটাই যদি এইখানে যদি এগুলো ফুল হয়, তাহলে ফুলটাকে যে দণ্ডটা ধারণ করছে সেটা হচ্ছে মঞ্জরি দণ্ড, তাই না? তাহলে এই যে মাঝখানে যে দণ্ডটা সেটা হচ্ছে মঞ্জরি দণ্ড। আচ্ছা, এখন এই মঞ্জরি দণ্ড একটা চিত্রে দেখো, এই চিত্রে এই মঞ্জরি দণ্ডটা এই পর্যন্ত হয়ে বৃদ্ধিটা থেমে গেছে। কিন্তু এই চিত্রটা যদি খেয়াল করে দেখো, এই চিত্রের ক্ষেত্রে এই মঞ্জরি দণ্ডটা আস্তে আস্তে উপরের দিকে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ অনির্দিষ্টভাবে বৃদ্ধি পায় এই মঞ্জরি দণ্ডটা। এখানে বৃদ্ধিটা সীমিত নয়, আর এখানে বৃদ্ধিটা সীমিত, তাই না? তাহলে এর উপর ভিত্তি করে, এই মঞ্জরি দণ্ডের উপর ভিত্তি করে এই পুষ্পমঞ্জরি বা পুষ্পবিন্যাস এটাকে আমি দুই ধরনের লিখতে পারি। সো এই পুষ্পমঞ্জরি বা পুষ্পবিন্যাস এটা হতে পারে, এক নাম্বার হতে পারে সাইমোস ধরনের, একটা হতে পারে সাইমোস, এবং আরেকটা হতে পারে রেসিমোস। রেসিমোস অর্থাৎ একটার ক্ষেত্রে বৃদ্ধি সীমিত, আরেকটার ক্ষেত্রে বৃদ্ধি সীমিত বা নির্দিষ্ট নয়। আচ্ছা, তাহলে ফার্স্টে আসো আমরা রেসিমোস নিয়ে একটু পড়ি। রেসিমোস মানে কি? রেসিমোস মানে হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস। অর্থাৎ যেখানে এই মঞ্জরি দণ্ডের বৃদ্ধিটা নির্দিষ্ট। তাহলে এইখানে কি হয় ভাইয়া? এখানে মঞ্জরি দণ্ড যেটা, মঞ্জরি দণ্ডের দণ্ডের বৃদ্ধি বৃদ্ধি এটা নির্দিষ্ট থাকে। তাহলে মঞ্জরি দণ্ডের বৃদ্ধি নির্দিষ্ট নির্দিষ্ট আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তাহলে এটার উদাহরণটা হচ্ছে জবা। এটার উদাহরণ হচ্ছে জবা, এবং আরেকটা উদাহরণ বলা যায় ধুতুরা। ধুতুরা যেখানে পুষ্পমঞ্জরি যেটা মঞ্জরি দণ্ড, সেটার বৃদ্ধিটা নির্দিষ্ট না, একটা নির্দিষ্ট সীমায় গিয়ে এইটার আর বৃদ্ধি ঘটে না। আচ্ছা, তাহলে আমি যদি একটু তোমাদেরকে দেখাই, ধরে নাও এটা হচ্ছে একটা পুষ্পমঞ্জরি। এই মঞ্জরির এই মঞ্জরির ধরে নাও একদম মাথায় গিয়ে এখানে একটা ফুল তৈরি হইলো, এটা হচ্ছে একটা ফুল। তাহলে দেখো তো এই মঞ্জরি দণ্ডটা বৃদ্ধিটা নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে এটা হচ্ছে সাইমোস বা নিয়ত। আচ্ছা, তো এইখানে তোমাদের বই একটা কথা পাবা, সেটা হচ্ছে এই সাইমোস যে পুষ্পমঞ্জরি দণ্ডটা সেটা নিম্নোন্মুখ ভাবে বৃদ্ধি পায়। সেটা নিম্নোন্মুখ ভাবে বৃদ্ধি পায়। মুখ ভাবে বৃদ্ধি বৃদ্ধি হয়। তো এই নিম্নোন্মুখ বলতে কি বোঝানো হচ্ছে দেখো, এই মঞ্জরি দণ্ডে যেমন জবা ফুলের যে মঞ্জরি দণ্ডটা, সেখানে তো ফুল একটাই আছে, কিন্তু ফুল যদি একটা না হয়ে বেশ কয়েকটা ফুল হয় সেই ক্ষেত্রে কি হইতো দেখো, ধরে নাও এটাই সেই মঞ্জরি দণ্ড। এই মঞ্জরি দণ্ডে এই যে এইখানে ফুল আছে, এই পাশে ফুল আছে, এই পাশেও ফুল আছে, এই পাশেও ফুল আছে। তো নিম্নোন্মুখ বলতে যে বিষয়টা বোঝায় সেটা হচ্ছে
এই মঞ্জরি দণ্ডের একদম সবার ওপরে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ফুলটা থাকবে, অর্থাৎ সবচেয়ে বয়স্ক যে ফুলটা সেটা থাকবে। কিন্তু এই মঞ্জরি দণ্ডের একদম নিচের দিকে, যত আমরা নিচের দিকে যাব তত আমরা কনিষ্ঠ ফুলটা পাবো। তাহলে এইখানে নিম্নোন্মুখ বলতে যে বিষয়টা বোঝানো হয়, নিম্নোন্মুখ মানে হচ্ছে, নিম্নোন্মুখ ভাবে বলতে যে বিষয়টা বোঝানো হয় সেটা হচ্ছে ওপরের দিকে মঞ্জরি দণ্ডের উপরে জ্যেষ্ঠ ফুলটা থাকে, বয়োজ্যেষ্ঠ ফুল, বয়োজ্যেষ্ঠ ফুল থাকে। আর যত নিচের দিকে যাওয়া যায়, নিচের দিকে বয়কনিষ্ঠ ফুল থাকে। ওকে, সো এখানে থাকে কনিষ্ঠ ফুল। এই কথাটা মনে রাখতে পারো। আশা করি বুঝতে পেরেছ। উপরে থেকে বয়োজ্যেষ্ঠ অর্থাৎ সবচেয়ে বড় ফুলটা, আর যত নিচের দিকে যাব ফুলটা আকারে তত ছোট হতে থাকবে। এটাই হচ্ছে নিম্নোন্মুখভাবে বৃদ্ধি। বুঝতে পেরেছো ভাইয়া? এবং এইখানে আরেকটা বিষয় লক্ষ্য করে দেখো, এখানে একদম শীর্ষটা যদি খেয়াল করে দেখো, এই যে এই মঞ্জরি দণ্ডের শীর্ষে ফুল কিন্তু সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে এইখানে আরেকটা বৈশিষ্ট্য আমি বলতে পারি, মঞ্জরি দণ্ডের শীর্ষে ফুল সৃষ্টি হয়। মঞ্জরি দণ্ডের শীর্ষে ফুল সৃষ্টি হয়, এই কথাটা বলতে পারি। তাহলে এ হচ্ছে নিয়ত পুষ্পবিন্যাস, সেটা নিয়ে আর আলোচনার দরকার নাই, কারণ আমরা পরবর্তীতে রেসিমোস নিয়ে একটু বেশি আলোচনা করব। তাহলে রেসিমোস পুষ্পবিন্যাসটা কি? সাইমোসের ঠিক উল্টা। তাহলে রেসিমোসে কি হচ্ছে ভাইয়া? রেসিমোসে সাইমোসে যেমন ছিল সুনির্দিষ্ট, নির্দিষ্ট মানে নির্দিষ্ট বৃদ্ধি সম্পন্ন পুষ্পমঞ্জরি দণ্ড, তাই না? আর এইখানে কি হবে তাহলে? এখানে হচ্ছে অনির্দিষ্ট, এটা হচ্ছে, এটারে আরেকটা নাম দেখো, অনিয়ত পুষ্পবিন্যাস। অনিয়ত পুষ্পবিন্যাস মানে কি? এটা হচ্ছে অনির্দিষ্ট। এটা আগেরটা কি ছিল? মঞ্জরি দণ্ডের বৃদ্ধি নির্দিষ্ট। তাহলে এটা আমি বলতে পারি যে মঞ্জরি দণ্ডের যে বৃদ্ধি, মঞ্জরি দণ্ডের বৃদ্ধি অনির্দিষ্ট, তাই না? আচ্ছা, ওইখানে একটা বৈশিষ্ট্য, আরেকটা বৈশিষ্ট্য কি ছিল? এটা হচ্ছে নিম্নোন্মুখভাবে বৃদ্ধি পায়। আর এটার ক্ষেত্রে যেটা মনে রাখবা, অগ্রোন্মুখভাবে বৃদ্ধি পায়। এটার ক্ষেত্রে অগ্রোন্মুখভাবে বৃদ্ধি পায়। তাহলে এই অগ্রোন্মুখ বিষয়টা আবার কি? এটা হচ্ছে ওইটার ঠিক উল্টা। তোমরা যদি একটু খেয়াল করে দেখো ভাইয়া, এইখানে এই যে এটা হচ্ছে মঞ্জরি দণ্ড। এটা কি? এটা হচ্ছে সেই মঞ্জরি দণ্ড। তাহলে এইখানে নিচের দিকের যে ফুলগুলো দেখো সেগুলো ফুটে আছে, সেই ফুলগুলো হচ্ছে বয়োজ্যেষ্ঠ ফুল। তাহলে এই ফুলগুলাই হচ্ছে বয়োজ্যেষ্ঠ, এইটার ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠ ফুল। আর উপরের দিকের যে ফুলগুলো দেখো, এই ফুলগুলো হচ্ছে কনিষ্ঠ ফুল। তাহলে দেখো বিষয়টা কি ঘটতেছে, এই মঞ্জরি দণ্ডটা আস্তে আস্তে উপরের দিকে বৃদ্ধি পাইতেই আছে, নিচের দিকে বড় বড় ফুলগুলো তৈরি হচ্ছে। ধরে নাও এই যে আমার হাত হচ্ছে একটা মঞ্জরি দণ্ড, নিচের দিকে থাকবে বড় ফুল, আর উপরের দিকে এই জায়গাগুলোতে থাকবে সবচেয়ে ছোট ফুল, সবচেয়ে কনিষ্ঠ ফুলগুলা। কিন্তু একদম মাথায়, একদম চূড়ার কথা চিন্তা করে, যে একদম চূড়া, এটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, এটা যেহেতু সবসময় বৃদ্ধি পাইতে আছে, এই চূড়ায় কখনো ফুল থাকে না। ঠিক আছে? তাহলে এই কথাটা এইখানে আমরা যেটা পড়ছি, মঞ্জরি দণ্ডের শীর্ষে ফুল সৃষ্টি হয়, এইখানে অগ্রোন্মুখভাবে তো বুঝলাম, এইখানে মঞ্জরি দণ্ডের শীর্ষে ফুল সৃষ্টি হয় না, এই বিষয়টা মনে রাখো। এবং অগ্রোন্মুখভাবে বলতে কি বুঝাইছি আমি এখানে, বুঝতেই পারতেছো যে নিচে থাকে বয়োজ্যেষ্ঠ ফুল, আর উপরের দিকে থাকে সর্বকনিষ্ঠ ফুল। আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিকে আগাই।
রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস এটা বেশ কয়েক ধরনের হতে পারে। সাইমোস নিয়ে আমরা কোনো পার্থক্য পড়ি নাই বা কোনো কিছু পড়ি নাই, তবে রেসিমোস নিয়ে পড়তে হবে কারণ এখান থেকে প্রশ্ন হবে। আচ্ছা, তাহলে রেসিমোস বা অনিয়ত পুষ্পবিন্যাস এটা বিভিন্ন ধরনের হতে পারে। এক নম্বর হচ্ছে রেসিম এবং দুই নম্বর হচ্ছে স্পাইক। তো ফার্স্টে উদাহরণটাই বলে দিই, কারণ উদাহরণটাই সবচেয়ে গুরুত্ব সহকারে মনে রাখতে হবে এবং ওইটাই পরীক্ষায় আসবে। তোমাকে এইগুলা বিশ্লেষণ করতে নাও হইতে পারে, কারণ এগুলো থেকে খুব বেশি প্রশ্ন আসে না, তবে এমসিকিউ এর জন্য উদাহরণটা পড়তে হবে। এই কারণে ভাইয়া উদাহরণটাই ফার্স্টে তোমাদেরকে বলে দিই। উদাহরণ হচ্ছে, দেখো রেসিম নামের মধ্যে র স দুইটাই আছে, তো তুমি এইটা মনে রাখো সরিষা। সরিষা, সরিষা নামের মধ্যে র আছে স আছে, তাহলে র স রেসিম, স র সরিষা। আশা করি বুঝতে পেরেছো, এটা মনে থাকবে। এবং স্পাইক, ইন্ডিয়ান একজন অ্যাক্টর আছে না রজনীকান্ত, এই রজনীকান্ত স্পাইক করে, অর্থাৎ রজনীগন্ধা। রজনীকান্ত স্পাইক করে অর্থাৎ রজনীগন্ধা, রজনীগন্ধায় যেটা দেখা যায় সেটা হচ্ছে স্পাইক। আশা করি বুঝতে পেরেছ। তাহলে এই রেসিম এবং স্পাইক দুইটাই তো অনিয়ত পুষ্পবিন্যাস বা রেসিমোস ধরনের পুষ্পবিন্যাস, তাই না? তাহলে এই দুটা বলতে আসলে কি বোঝাচ্ছে বা এই দুটার মধ্যে পার্থক্যটা কি সেটাও তোমার জানতে হবে। তাহলে পার্থক্যটা কি ভাইয়া? তো পার্থক্যের আগে আসো দুইটার মধ্যে কমনটা কি সেটা আমরা একটু দেখি। যেহেতু রেসিম আর স্পাইক দুইটাই যেহেতু রেসিমোস ধরনের বা অনিয়ত, তার মানে কি এটার বৃদ্ধি অনির্দিষ্ট। এটার যে মঞ্জরি দণ্ড, মঞ্জরি দণ্ডের বৃদ্ধি অনির্দিষ্ট, তাই না ভাইয়া? বৃদ্ধি অনির্দিষ্ট। আচ্ছা, এখানেও ঠিক সেম, এখানেও মঞ্জরি দণ্ডের বৃদ্ধি অনির্দিষ্ট, স্পাইকটাও সেম। আচ্ছা, এরপর একটু খেয়াল করে দেখো, এখানে আমরা যদি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি একটু দেখে নিই ক্যামেরাতে ঠিকমতো ধরা যাচ্ছে কিনা। আচ্ছা, ধরা না গেলে এই যে সরিষা ফুল, সরিষা ফুলটা একটু সার্চ করে দেখবা তোমরা। দেখো এই যে এটা যদি একটা মঞ্জরি দণ্ড হয়, এই মঞ্জরি দণ্ডের নিচের দিকে দেখো ভালো ভালো ফুলগুলা নিচের দিকে আছে, ভালো ভালো ফুলগুলা এগুলো নিচের দিকে আছে, এই যে ভালো ফুলগুলা নিচের দিকে আছে। কিন্তু যত ওপরের দিকে যাবা, এই যে এইখানে আমি দেখতে পাচ্ছি এইখানে ফুলগুলো এখনো ফোটেই নাই। তাহলে নিচের দিকে ফুলগুলো ফুটে একদম পরিপক্ক হয়ে গেছে, কিন্তু ওপরের দিকে ফুলটা এখনো ফোটেই নাই। তাহলে ওই ওপরের দিকে সর্বকনিষ্ঠ ফুল আর নিচের দিকে বয়োজ্যেষ্ঠ ফুল, তাহলে এই ধরনের বৃদ্ধিটাকে কি বলা হয়? অগ্রণমুখভাবে বৃদ্ধি পাইছে। তাহলে এখানে এই ফুলটা অগ্রণমুখভাবে বৃদ্ধি পায়, অগ্রণমুখভাবে ভাবে বৃদ্ধি পাইছে, তাই না? তাহলে আমি এই কথাটাও, সরি এভাবে মনে কপি করা যাবে না। আচ্ছা ঠিক আছে, কপি করা না গেলে নাই। এই বিষয়টা তাহলে কি এইখানেও করতেছে, এখানেও অগ্রণমুখভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমি যদি একটা মঞ্জরি দণ্ড আঁকাই, দেখো ধরে নাও এটা হচ্ছে একটা মঞ্জরি দণ্ড, এই যে এটা হচ্ছে আমার হাতে একটা মঞ্জরি দণ্ড। তাহলে মঞ্জরি দণ্ডের নিচের দিকে থাকে, নিচের দিকে যে ফুলটা থাকে সেই ফুলটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ ফুল। যত আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠবো, ফুলটা তত বেশি ছোট হতে থাকবে, ছোট হতে থাকবে। এবং এর শীর্ষেও ফুল থাকে না, তাই না? আমরা তো জানি রেসিমোসের বৈশিষ্ট্যটা কি, শীর্ষে কোনো ধরনের ফুল থাকে না। তাহলে যত আমরা উপরের দিকে যাব, ফুলটা তত বেশি ছোট হতে থাকবে। এটার ক্ষেত্রেও ঠিক সেম, এটার ক্ষেত্রেও ঠিক সেম। ফুল নিচের ফুলগুলা কি হবে? নিচের ফুলগুলা দেখো তো ফুটছে, নিচের ফুলগুলা ফুটছে কত সুন্দরভাবে, কিন্তু এই উপরে গিয়ে দেখো এখানে ফুলগুলা ফোটে নাই। তাহলে ভাইয়া এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কি? রেসিম আর স্পাইক, এই দুটার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা এটাই, দেখো এইখানে যে মঞ্জরি দণ্ড থেকে যে ফুলটা তৈরি হয়েছে সেই ফুলটা দেখো ভাইয়া, এখানে একটা ফুলের মধ্যে বৃন্ত আছে, তাহলে এটা হচ্ছে বৃন্তযুক্ত ফুল, তাহলে এখানে থাকে বৃন্ত। কিন্তু এইখানে যে ফুলটা তৈরি হবে সেইখানে ফুলের সাথে কোনো ধরনের বৃন্ত থাকে না। তাহলে ওপরের দিকে যত যাওয়া হচ্ছে ফুলটা ছোট হচ্ছে, কিন্তু ফুলের সাথে কোনো ধরনের বৃন্ত নাই। তাহলে পার্থক্য এটাই, স্পাইক এবং রেসিমের পার্থক্য এটাই। তাহলে আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমি এই দুটার মধ্যে পার্থক্য যেটা বলতে পারি, এখানে যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো হচ্ছে বৃন্তযুক্ত, বৃন্তযুক্ত ফুল, বৃন্তযুক্ত
পুষ্প, বৃন্তযুক্ত পুষ্প। আর এইখানে যে পুষ্পটা সেটা হচ্ছে বৃন্তহীন, বৃন্তহীন পুষ্প। তাহলে এ হচ্ছে রেসিম আর স্পাইকের মধ্যে পার্থক্য। তাহলে মঞ্জরি দণ্ডে বৃন্তযুক্ত ফুল যদি অগ্রণমুখভাবে বৃদ্ধি পায় সেটা হচ্ছে রেসিম, আর বৃন্তহীন ফুল যদি অগ্রণমুখভাবে বৃদ্ধি পায় সেটা হচ্ছে স্পাইক। সিম্পল কথা। এবং এর পরের যে উদাহরণটা সেটা হচ্ছে স্পাইকলেট, স্পাইকলেট, তাই না? আচ্ছা, তো গত ক্লাসটা যারা দেখোনি তারা অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ভিডিওর লিঙ্কটা, তোমরা অবশ্যই আগের ক্লাসটা দেখে নিবা, ফুল এবং কাণ্ড নিয়ে আলোচনা করা আছে। তো গত ক্লাসে পাতা এবং কাণ্ড নিয়ে আলোচনা করা আছে। তো গত ক্লাসে আমরা একটা ওয়ার্ড পড়েছি, তোমাদের মনে আছে কিনা? কোন নামের শেষে যদি থাকে লেট, এই লেট মানে হচ্ছে ছোট, ছোট। যেমন আমরা পড়েছিলাম লিফলেট, লিফলেট। তাহলে লিফলেট কি? এটা হচ্ছে পাতা। লিফ মানে তো পাতা এবং লেট মানে হচ্ছে ছোট, অর্থাৎ ছোট পাতা, যেটাকে বলা হয় পত্র, ছোট পাতা বা পত্র। যেমন আমি যদি বলি বুকলেট, বুকলেট, তাহলে বুকলেট মানে কি? পুস্তক। বুক মানে হচ্ছে পুস্তক, তাহলে বুকলেট মানে কি? পুস্তিকা, অর্থাৎ পুস্তকের চেয়ে ছোট যেটা, পুস্তিকা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো তো নামের মধ্যে আছে স্পাইকলেট, লেট মানে ছোট, স্পাইক, স্পাইক ধরনের যে পুষ্পবিন্যাস সেটা তো আমরা পড়লামই। এই যে এটা হচ্ছে স্পাইক, এটা হচ্ছে স্পাইক যেখানে বৃন্ত থাকে না। তাহলে স্পাইকলেট কি? ছোট আকারের যে স্পাইক, তাই না? সেটা হচ্ছে স্পাইকলেট। তাহলে স্পাইকলেট কি ভাইয়া? স্পাইকলেট হচ্ছে সংক্ষিপ্ত স্পাইক, সংক্ষিপ্ত স্পাইক। এবং স্পাইকে এই সংক্ষিপ্ত স্পাইক এবং এখানে মঞ্জরি দণ্ডটাও সংক্ষিপ্ত। এখানে মঞ্জরি দণ্ড যেটা অর্থাৎ ছোট, এটা মঞ্জরি দণ্ড সংক্ষিপ্ত, সংক্ষিপ্ত। আচ্ছা, যখন আমরা পোয়েসি গোত্র পড়বো তখন স্পাইকলেট পুষ্পবিন্যাস নামে একটা টপিকই আছে, তো সেখানে তো সবকিছু হয়ে যাবে, তাই না? তো এইখানে এই যে এইটা হচ্ছে একটা গমের পুষ্পবিন্যাসটা দেখানো আছে, এবং এই পুষ্পবিন্যাসটা নিয়ে আমরা যখন পোয়েসি গোত্র পড়বো সেই সময় কিন্তু আমরা এটা নিয়ে আলোচনা করব। তো এখানে এটা আর পড়ার দরকার নেই, জাস্ট এই কথাটাই মনে রাখো। স্পাইকলেট যে পুষ্পবিন্যাসটা সেটা কোথায় দেখা যায়? ধান, গম ইত্যাদি পোয়েসি গোত্রের যে উদ্ভিদগুলা, তাহলে এগুলো দেখা যায় পোয়েসি গোত্রের উদ্ভিদগুলোতে দেখা যায়। তাহলে আমরা স্পাইকলেট সম্পর্কে পড়লাম। এবং পরের যেটা সেটা অনেকেই বোঝো না এবং গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যাপিচুলাম, যার বাংলাটা হচ্ছে শিরোমঞ্জরি। নামটাও মনে রাখো, বাংলাটাও মনে রাখতে হবে, শিরোমঞ্জরি, শিরোমঞ্জরি। আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা যে পুষ্পমঞ্জরি দণ্ডটা দেখছি, পুষ্পমঞ্জরি দণ্ডটা কেমন ছিল? পুষ্পমঞ্জরি দণ্ডটা এইভাবে কল্পনা করছি, একদম সোজা, এই যে এরকম কল্পনা করছি। তো এই বিষয়টাকে তুমি যদি জাস্ট এইভাবে একটু কল্পনা করো, অর্থাৎ সামনের দিকে পুষ্পমঞ্জরির ওপরের যে দিকটা সেটা যদি আমরা একটু এইভাবে কল্পনা করি তাহলে কেমন হচ্ছে দেখো তো ভাইয়া। তাহলে আমি জাস্ট কি করব ভাইয়া, এই ক্ষেত্রে পুষ্পমঞ্জরিটা এইভাবে না রেখে আমি জাস্ট সামনের যে অংশটা সেটাকে একটু বাঁকা করে দিব। তাহলে দেখো এই যে এরকম একটা আকৃতি পাবা নিশ্চয়ই। তাহলে যখন পুষ্পমঞ্জরিটা এমন ছিল, পুষ্পমঞ্জরিটা যখন একদম সোজা ছিল সে সময় আমরা দেখছি যে নিচের দিকে ছিল বয়োজ্যেষ্ঠ ফুলগুলা, এবং আমরা যত ওপরের দিকে উঠছি ফুলগুলা তত ছোট হয়েছে, তাই না? তাহলে যখন আমি এই বিষয়টাকে জাস্ট এইভাবে সোজা করে এইভাবে নিয়ে আসছি, তখন দেখো তো ওপরের একদম উঁচুতে যে অংশটা ছিল সেটা কি একদম মাঝখানে চলে আসছে না? তাহলে এই যে মাঝখানের এই অংশটাই তো সবার ওপরে ছিল, তাই না? তাহলে দেখো তো এইখানে যে ছোট ফুলগুলা সেগুলো কোথায় চলে আসবে? নিশ্চয়ই মাঝখানে চলে আসবে এবার। তাহলে এবার মঞ্জরি দণ্ডটা আর সোজাভাবে থাকে না, মঞ্জরি দণ্ডটা জাস্ট বাঁকা হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে কি হবে? মাঝখানের দিকে থাকবে ছোট ফুল এবং সাইডের দিকে, অর্থাৎ এই যে মঞ্জরি দণ্ডটা নিচের দিকে, নিচের দিকের যে অংশটা অর্থাৎ সাইডের দিকে যে অংশটা সেখানে থাকবে বড় বড় ফুল, সেখানে থাকবে বড় বড় ফুল। তুমি যদি সূর্যমুখী ফুলের দিকে একটু তাকাও বা ডালিয়া অথবা চন্দ্রমল্লিকা, না,
কসমস নামে একটা ফুল আছে, সেই ফুলগুলোর দিকে যদি তাকাও দেখবা যে প্রান্তের দিকে যে ফুলগুলা সেগুলো আকারে বড় হয়েছে, কিন্তু যত তুমি মধ্যের দিকে বা কেন্দ্রের দিকে আসবা সেই ফুলগুলা দেখবা যে অপরিপক্ক থাকে। তার মানে কি, এখানে দুই ধরনের পুষ্প পাচ্ছ তুমি, বা পুষ্পিকা পাচ্ছ এখানে। এই যে এই পুরা জিনিসটাকে, এই যে পাপড়ির মতো যে অংশটা, সেটাকে বলা হচ্ছে পুষ্পিকা, অর্থাৎ ছোট পুষ্প। তাহলে এখানে দুই ধরনের পুষ্প পাবা তুমি। কেন্দ্রের দিকে যে পুষ্পগুলা সেগুলো হচ্ছে মধ্য পুষ্পিকা, এবং প্রান্তের দিকে যে পুষ্পিকাগুলা সেগুলো হচ্ছে প্রান্ত পুষ্পিকা। আচ্ছা, তাহলে ক্যাপিচুলামে ঘটনাটা কি ঘটতেছে ভাইয়া? এইখানে জাস্ট মঞ্জরি দণ্ডটা প্রশস্ত হয়ে যায়। তাহলে মঞ্জরি দণ্ডটা আর সুচালো থাকে না, এটা হয়ে যায় প্রশস্ত। তাহলে মঞ্জরি দণ্ড এটা হচ্ছে প্রশস্ত। এবং পুষ্পমঞ্জরি দেখো ভাইয়া, এই পুষ্পমঞ্জরিটা কিছুটা উত্তল হয়ে যায়, তাই না? এবং এই পুষ্পমঞ্জরিটা কিছুটা উত্তল হয়ে যায়। তাহলে পুষ্পমঞ্জরি প্রশস্ত এবং উত্তল, এখানে আমি অ্যাড করতে পারি প্রশস্ত ও উত্তল। এবং এই উত্তল যে পুষ্পমঞ্জরি দণ্ড, এখানে দুই ধরনের ফুল থাকে, তাই না? এই উত্তল যে পুষ্পমঞ্জরি দণ্ড, এখানে দুই ধরনের ফুল বা দুই ধরনের পুষ্পিকা থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে পুষ্পিকা। পুষ্পিকা একটাকে বলা হয়। তাহলে দুই ধরনের পুষ্পিকা কি কি? একটা হচ্ছে কেন্দ্রের দিকে থাকে, কেন্দ্রের দিকে যে পুষ্পিকা, এবং আরেকটা হচ্ছে বাইরের দিকের যে পুষ্পিকা, বাহিরে। তাহলে কেন্দ্রের দিকের যে পুষ্পিকা সেটা হচ্ছে মধ্য পুষ্পিকা। ওকে, সো কেন্দ্রের দিকে যে পুষ্পিকা সেটাকে বলা হচ্ছে মধ্য পুষ্পিকা। এবং এই মধ্য পুষ্পিকা দেখতে নলের মতো হয়, অর্থাৎ নলাকার মধ্য পুষ্পিকা। কেন্দ্রের দিকে যে পুষ্পিকা সেটা হচ্ছে নলাকার মধ্য পুষ্পিকা, এবং বাইরের দিকে যে পুষ্পিকা সেটা হচ্ছে প্রান্ত পুষ্পিকা। যেহেতু প্রান্তের দিকটা বা বাইরের দিকে, সেটা হচ্ছে প্রান্ত পুষ্পিকা। এবং এই প্রান্ত পুষ্পিকা এটা হয় জিহ্বাকৃতি। আশা করি বুঝতে পেরেছো ভাইয়া। ওকে, তাহলে এই যে দেখো, এই জিনিসটাকে বলা হয় পুষ্পাধার। তাহলে যেখানে পুষ্পিকাগুলা অবস্থান করতেছে, অর্থাৎ এই জায়গাটাকে বলা হয় পুষ্পাধার, যেখানে পুষ্পিকাগুলো অবস্থান করে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু পুষ্পিকাগুলো অবস্থান করে ভাইয়া, এই অংশটার নাম হচ্ছে পুষ্পাধার, এটাও মনে রাখো, পুষ্পাধার। এবং এই পুষ্পাধারটা দেখতে যেহেতু আমাদের মাথার মতো, যেমন আমাদের শির মানে কি? শির মানে হচ্ছে মাথা, এবং মাথায় যেমন চুল থাকে, এই উত্তল পুষ্পাধারে কি আছে দেখো তো? অনেকগুলো পুষ্পিকা আছে। তার মানে কি চুলের সাথে তুমি সংযোগ করতে পারো। এই কারণে এটারই আরেকটা নাম হচ্ছে, এই মঞ্জরি দণ্ডটাকেই আরেকটা নামে ডাকা হয়, এটাকে বলা হয় শিরোমঞ্জরি। বুঝতে পেরেছো আশা করি, তাই না? তাহলে আমাদের মেন যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে উদাহরণ। যেমন সূর্যমুখী, আরেকটা ফুল আছে সেটা হচ্ছে কসমস, এই ফুলটাও আছে। তারপরে সূর্যমুখী আছে, গাঁদা আছে, ডালিয়া আছে। তাহলে এই ফুলগুলাতে যে পুষ্পবিন্যাসটা দেখা যায় সেটা হচ্ছে ক্যাপিচুলাম বা শিরোমঞ্জরি। আচ্ছা, এটা কিভাবে মনে রাখতে পারো? এটা নামের প্রথম অক্ষরগুলো দিয়ে মনে রাখতে পারো। হ্যাঁ, বা ওই যে অনেকে সূর্যের কসম কাটে, তাই না? বা গাঁদা ফুল আর সূর্য ফুল তো দেখতে একই রকম কিছুটা। তাহলে এই যে সূর্যের কসম, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো যে কোনো ভাবে, ঠিক আছে? বা এভাবে পড়তে পারো, এই যে এখানে শিরোমঞ্জরি, স্বনীলা, দন্তাস্বর সুনীলা, গা ডা এভাবে পড়তে পারো, শি সু গা ডা এভাবে পড়তে পারো, যেভাবে ইচ্ছা তোমার মনে রাখতে পারো। ঠিক আছে, যদি তোমাদের কোনো ট্রিক্স থাকে মনে রাখার, সেটা আমাকে কমেন্ট করে জানাবা। ঠিক আছে ভাইয়া? আচ্ছা, তাহলে এরপরের যে পুষ্পবিন্যাসটা আবুল হাসান স্যারের বইয়ে এই পর্যন্ত ছিল। এরপরে যেগুলো আমরা পড়বো সেগুলো একটু এক্সট্রা পড়বো, ঠিক আছে, আদার্স বইয়ের যে ইনফরমেশনগুলো।
তাহলে এই পর্যন্ত আবুল হাসান স্যারের বই আছে। তো অন্য একটা স্যারের বই, সেই বইয়ে আরো এক ধরনের পুষ্পবিন্যাস দেওয়া আছে, দেখো সেটা নাম হচ্ছে স্প্যাডিক্স। এবং এই স্প্যাডিক্স এই পুষ্পবিন্যাসটা দেখা যায় কলা গাছে, নারিকেল গাছেও দেখা যায়। ঠিক আছে, তো কলার কথাটাই মেইনলি মনে রাখো। সো স্প্যাডিক্স এই পুষ্পবিন্যাসটা আসলে কেমন সেটা একটু তোমাদেরকে দেখাই। দেখো, কলার মোচা তো দেখছো তোমরা, তাই না? তাহলে কলার যে মোচা, এই মোচাটা রসালো ধরনের পুষ্পদণ্ড। ঠিক আছে, কলার যে মোচাটা, পুষ্পমঞ্জরি দণ্ড যেটা, সেটা হচ্ছে একটু রসালো ধরনের হয়, অন্যগুলোর মতো হয় না। তাহলে এটা হচ্ছে স্প্যাডিক্সের ক্ষেত্রে যে কথাটা মনে রাখবা সেটা হচ্ছে রসালো পুষ্পমঞ্জরি দণ্ড, রসালো মঞ্জরি দণ্ড। আচ্ছা, এবং এইখানে তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলা ফুল হচ্ছে, এই যে কলার যে ফুলটা সেটা হচ্ছে, তাই না? এবং কলার যে ফুলগুলা সেটা আবার দেখো একটা আবরণ দিয়ে ঢাকা থাকে। তাহলে এই আবরণটাকে কি নামে ডাকা হয় জানো? এটাকে ডাকা হয় স্প্যাথি। এই আবরণটাকে ডাকা হয় যে নামে, সেটা নাম হচ্ছে স্প্যাথি। এই নামটা একটু খেয়াল রাখো। তাহলে এই স্প্যাডিক্স এটা কোন আবরণে আবৃত? স্প্যাথি আবরণে আবৃত। এবং এইখানে যে পুষ্পটা সেটা হচ্ছে অবৃন্তক পুষ্প, এই কথাটাও মনে রাখো। ঠিক আছে, এটা হচ্ছে যে পুষ্পটা দেখা যায়, অবৃন্তক পুষ্প দেখা যায়। ঠিক আছে ভাইয়া, তাহলে এটা হচ্ছে স্প্যাডিক্স। এরপরে আরো কিছু আমরা দেখব, জাস্ট নামগুলো পড়ো তাইলেই হবে, আমি জাস্ট বুঝাই দিচ্ছি এগুলোর মিনিংটা কি। একটা হচ্ছে 6 নাম্বার যে পুষ্পবিন্যাস, সেটা হচ্ছে করিম। আচ্ছা, করিম পুষ্পবিন্যাসটা কেমন একটু খেয়াল করে দেখো। ধরে নাও এটা হচ্ছে একটা পুষ্পমঞ্জরি, তো এইখান থেকেই নিশ্চয়ই পুষ্পটা তৈরি হবে। এই যে এখান থেকে পুষ্পটা তৈরি হচ্ছে, এই যে ফুল তৈরি হইলো। কিন্তু এটার বৈশিষ্ট্য হচ্ছে আমরা যত ওপরের দিকে যাব তত ফুলের যে বৃন্তটা, এই যে ফুলের এটা কি, এটা হচ্ছে বৃন্ত। তাহলে আমরা যত ওপরের দিকে যাব এই বৃন্তটা তত ছোট হতে থাকবে। তাহলে এর ওপরের যে ফুলের যে বৃন্তটা সেটা একটু ছোট হয়ে গেল, দেখো আকারে কিছুটা ছোট হয়ে গেল। এর ওপরের যে বৃন্তটা সেটা আকারে আরো কিছু ছোট হয়ে গেল, আরেকটু ছোট হয়ে গেল। এর এর ওপরের যে বৃন্তটা সেটা আরো বেশি ছোট হয়ে গেছে। তাহলে যখন বৃন্তটা আমরা যত, যেমন নিচের যে বৃন্তটা, এইখানে যদি কোনো একটা ফুল থাকতো সেই ফুলের বৃন্তটা কিন্তু অনেক বড় হইতো, তাই না? আচ্ছা, তাহলে যখন বৃন্তটা আস্তে আস্তে উপরের দিকে যাইতে যাইতে ছোট হতে থাকবে, তখন ফুলগুলা দেখো তো একই সমতলে চলে আসছে না? তখন সেটাকে আমরা বলবো করিম। আশা করি বুঝতে পেরেছ, এটা হচ্ছে করিম পুষ্পবিন্যাস, যার উদাহরণ হচ্ছে কালকা সুন্দর। ওকে, সো এটা হচ্ছে কালকা সুন্দর। আচ্ছা, এরপরে দেখো ক্যাটকিন কি? এইখানে যে মঞ্জরি দণ্ডটা, এই মঞ্জরি দণ্ডটা ঝুলে আসছে। ঠিক আছে, ঝুলে গেছে। এই মঞ্জরি দণ্ডটা কি হয়ে গেছে ভাইয়া? নিচের দিকে ঝুলে যায়। তাহলে এটা হচ্ছে নিচের দিকে ঝুলে যায়। ঝুলে গেলে তখন সেটাকে বলা হয় ক্যাটকিন। এবং এটা দেখা যায় মুক্তা ঝুরিতে দেখা যায়। তাহলে এই নামটা মনে রাখো। এরপরে দেখো পরের যে পুষ্পবিন্যাসটা সেটা হচ্ছে আম্বেল। তাহলে আম্বেল পুষ্পবিন্যাসটা দেখতে কেমন দেখো। আম্বেল পুষ্পবিন্যাসটা এই যে এইটা হচ্ছে একটা মঞ্জরি দণ্ড, এবং মঞ্জরি দণ্ডের শীর্ষে, এটা হচ্ছে মঞ্জরি দণ্ডের শীর্ষ। দেখো এই পুরা মঞ্জরি দণ্ডে কিন্তু কোনো ফুল নাই, কিন্তু শীর্ষে গিয়ে দেখো অসংখ্য ফুল, তাই না? তাহলে এই ধরনের যে পুষ্পবিন্যাসটা সেটাকে বলা হয় আম্বেল। এবং এই পুষ্পবিন্যাসটা দেখা যায় ধনেতে। ওকে, সো এই ধরনের পুষ্পবিন্যাস কোথায় দেখা যায়? এটা দেখা যায় ধনেতে। আচ্ছা, এবং সবার শেষে ক্যাপিটেট যে পুষ্পবিন্যাসটা, সেই পুষ্পগুলো কেমন হয় দেখো। সেই পুষ্পগুলো হয় গোলাকার। ঠিক আছে, পুষ্পবিন্যাসটা এমনভাবে হয় যেন ফুলগুলা এমনভাবে সজ্জিত থাকে যে ফুলগুলা গোলাকার হয়ে যায়, গোলাকার আকার ধারণ করে। তোমরা যারা লজ্জাপতির ফুল দেখছো, লজ্জাপতির ফুলগুলাকে বলা হয় ক্যাপিটেট। তাহলে এটার উদাহরণ হচ্ছে লজ্জাপতি।
লজ্জাবতী, লজ্জাবতী বা যার আরো সরি লজ্জাবতী, এবং আরেকটা উদাহরণ বলা যায় বাবলা, আরেকটা উদাহরণ হচ্ছে বাবলা। সো এই ছিল আমাদের যে আবুল হাসান স্যারের বই এবং আদার্স বইয়ের যে ইনফরমেশনগুলা। তোমাদের একটা কাজ দিচ্ছি, কাজটা হচ্ছে যে তোমরা এখন বিভিন্ন ধরনের ফুল পর্যবেক্ষণ করবা এবং পর্যবেক্ষণ করে কোনটা কোন ধরনের পুষ্পবিন্যাস সেটা কমেন্ট করে জানাবা। ওকে, সো পুষ্পবিন্যাস টপিকটা এই পর্যন্তই থাকলো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাতে পারো প্রশ্নটা। এবং পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে তোমাদের ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।